নমস্কার, আমি শুভঙ্কর ভৌমিক। আজ দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি প্রথম যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে গল্পটি রয়েছে অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম যে গল্পটি পড়তে হয় সেটি হচ্ছে কে বাঁচায় আর কে বাঁচে, গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পটি এমন একটি গল্প যে গল্পের ভিতর দিয়ে আমাদের যে হৃদয় রয়েছে, মানবিকতা বোধ রয়েছে, সে মানবিকতা বোধ জাগ্রত হবে। আমরা এমন মানুষও আছি যারা স্বার্থপর, নিজের ভালো নিজে বুঝি, কিন্তু এই নিজের ভালো নিজে বুঝি, অন্যের ভালো আমরা বুঝি না। এমন যেসব মানুষ রয়েছেন তাদের মনেও, আর যারা মানুষের ভালো করতে চান তাদের মনেও একটি গভীর ছাপ এই গল্পটি দিয়ে গেছে। এই গল্পটির মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ মানুষের মানবিকতাকে জাগ্রত করতে চেয়েছে। গল্পটি যদি আমরা গভীরভাবে আত্মস্থ করি, একজন পাঠক হিসাবে গল্পটি যখন পাঠ করব তখন সত্যিকারেরই আমরা দেখে নেব যে গল্পটির মধ্যে সত্যিকারেরই একটা মানবিক আবেদন রয়েছে। এই গল্পটি ভিতরে যাওয়ার আগে, অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমি এই গল্পটির একটি সামগ্রিক আলোচনা করব। গল্পটির বিষয়বস্তু শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোতে আমি গল্পের বিভিন্ন রকমের টপিক অর্থাৎ প্রশ্ন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই গল্পটি রচনার একটি কারণ, অর্থাৎ কারণ ছাড়া কার্য হয় না, আমরা জানি। কে বাঁচায় আর কে বাঁচে এই গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তিনি এমনি লেখেননি, তার লেখার জন্য কিছু প্রেরণা চাই। প্রেরণা ছাড়া আমরা কিছু করতে পারি না। আমাদের ভালো কিছু করতে হলে আমাদের প্রেরণা দরকার। প্রেরণা পেলেই আমরা কিন্তু ভালো কিছু করে দেখাতে পারি। শিক্ষার্থীরা সেটা তোমরা ভালোই জানো। কেমন? মাধ্যমিক পাশ করতে পারলে বাবা মা এই দিবে ওই দিবে, ফার্স্ট ডিভিশন পেলে এই দিবে ওই দিবে, ভালো রেজাল্ট করতে পারলে এই দিবে ওই দিবে। এটাই হচ্ছে প্রেরণা। আমাদের ভালো কিছু করার প্রেরণা যোগায় কারা? এই সব পরিবেশ। শিক্ষার্থীদের প্রেরণা যোগাচ্ছে কারা? তার মা বাবা তাকে উৎসাহিত করছে, তাই তো শিক্ষার্থীরা ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করছে, তাই না? সেটা তোমরা বাস্তব জীবনে সেটা অনেকভাবেই উপলব্ধি করেছো। তো যাই হোক, এই মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় আর কে বাঁচে গল্পটি রচনারও একটা প্রেরণা রয়েছে, অর্থাৎ এই গল্পটি রচনা একটা প্রেক্ষাপট রয়েছে। এমনি এই গল্পটা রচিত হয়নি। এই গল্পটা মানিক বন্দ্যোপাধ্যায় যে সময়ের পরিপ্রেক্ষিতে রচনা করেছেন সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন। তারপর আমাদের বাংলায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, দুর্ভিক্ষ, মন্বন্তর, 1943-44-এর সময়সীমার মধ্যে, এই মন্বন্তরের পটভূমিকাতেই মানিক বন্দ্যোপাধ্যায় তার এই কে বাঁচায় আর কে বাঁচে গল্পটির ভিত্তি স্থাপন করেছেন। কেমন সেটি? দুর্ভিক্ষ, মন্বন্তর বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমি এইটুকুই বলতে পারি, গ্রামের মানুষ না খেতে পেয়ে মানে দুর্ভিক্ষ কেমন? ফসলই যদি না ফলাতে পারলো কৃষকেরা খাবে কি? তাই গ্রামের মানুষেরা শহরে চলে এসেছিল, কলকাতা শহর।
আমাদের যে আজকের কলকাতা শহর, সেই কলকাতা শহরে গ্রামের মানুষ বিভিন্ন দিক থেকে গ্রামের মানুষ এসে কলকাতা শহরে হাজির হচ্ছিল। কলকাতা শহরের অলি গলি রাস্তাঘাট সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ সেই ভিড় জমাচ্ছিল। দুর্ভিক্ষ অনাহার ক্লিষ্ট মানুষের দল কলকাতা রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিল। লঙ্গরখানায় কোথায় একটু খাবার পাওয়া যায় সেই আশায় তারা ঘুরে ফিরে বেরিয়েছে কলকাতার অলিতে গলিতে। অনাহারে মানুষ মারা গিয়েছে। কুকুর, ছাগল, বেড়াল, পাখি, জীব জন্তু, সাধারণত কুকুর বিড়ালের মতো মানুষ যেভাবে মরে থাকে, কুকুর বিড়াল যেভাবে মরে থাকে রাস্তাঘাটে, নদীর কিনারে, পৌরসভার ড্রেনের পাশে, মানুষও ঠিক তেমন ভাবেই মরে পড়ে থাকতো কলকাতার অলিতে গলিতে। ওই সময়টায়, যে সময়ের কথা বললাম, দুর্ভিক্ষ হয়েছিল বাংলার বুকে 1943-44-এর সময়, সেই সময় মানুষ না খেতে পেয়ে মারা যেত। মানুষের মৃতদেহ কোথাও সরিয়ে রাখার জায়গা ছিল না কলকাতার শহরে রাস্তাঘাটে, যেখানে সেখানে মানুষ মরে পড়ে থাকত। এমন একটি প্রেক্ষাপটকেই মানিক বন্দ্যোপাধ্যায় তার শিল্পিত ভাবনায় উপস্থাপন করেছেন। গল্পটি পাঠ করলে আমরা সাধারণ পাঠক আপ্লুত হই। আমাদের যে হৃদয় রয়েছে, সেই হৃদয়, আমাদের মানবিকতা বোধ জেগে ওঠে। গল্পটির ভিতরে আমি একটু ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করি। এই গল্পটিতে শিক্ষার্থী, দশম শ্রেণীর শিক্ষার্থীর গল্প এটি। তোমাদের একটি বিষয় মাথার মধ্যে রেখে দিতে হবে যে ভালো রেজাল্ট করতে হলে কিন্তু গাদা গাদা নোট পড়লে হয় না। মার্কেটে অনেক রকমের নোট বই রয়েছে, সমস্ত নোট বই কিনে এক গাট্টা করে সেগুলোকে পড়ে মাথায় রাখলে কিন্তু ভালো রেজাল্ট হয় না। ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু টেক্সট বই গভীরভাবে পড়া দরকার। বাংলা বিষয় এমন একটি বিষয় যেখানে গল্পটি, গল্প, কবিতা, নাটক যাই বলো না কেন, টেক্সটটাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে, বিষয়টিকে বুঝতে হবে। বোঝার পরেই তোমরা দেখবে অটোমেটিক যে কোনো ভাবে প্রশ্ন হোক না কেন তোমরা তার উত্তর করতে পারছো। তো যাই হোক, আমি যেটা বলছি, আমার আলোচনার বিষয় কে বাঁচায় আর কে বাঁচে। এই গল্পটিতে আমরা প্রধান দুজনকে পাই। সে দুজন কে কে? মৃত্যুঞ্জয় এবং নিখিল। এবার এই মৃত্যুঞ্জয় আর নিখিলের পাশে এসছে কে? মৃত্যুঞ্জয়ের স্ত্রী, মৃত্যুঞ্জয়ের বউ, সে হচ্ছে টুনির মা। তার নাম কিন্তু আমরা জানি না। এখানে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয় স্ত্রীর নাম কিন্তু বলেননি। তার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে? টুনুর মা। তার মানে মৃত্যুঞ্জয়ের একটি সন্তানের নাম টুনু। ক্লিয়ার? এবার চলো আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করি। তো কে বাঁচায় আর কে বাঁচে, এই গল্পে আমরা দেখতে পাচ্ছি গল্পটি শুরু হচ্ছে মৃত্যুঞ্জয় অফিসে যাচ্ছে, আর অফিসে যাওয়ার পথে সে কি দেখতে পেল? অনাহারে না খেতে পাওয়া একজন মানুষ মারা গেল। মৃত্যুঞ্জয় এই ঘটনাটিকে স্বচক্ষে দেখল। এতদিন সে এই অনাহারে মৃত্যু দৃশ্যর কথা সে শুনেছে,
পড়েছে, কিন্তু স্বচক্ষে কোনোদিন দেখেনি। আজ প্রথম দেখলো সে অনাহারে না খেতে পাওয়া একজন মানুষ কিভাবে মারা যায়। অফিসে চলে গেল মৃত্যুঞ্জয়। মানিক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস জানিয়ে দিয়েছেন যে মৃত্যুঞ্জয়ের মনে আঘাত লাগলে তার প্রতিক্রিয়া হয়। আমরা এই প্রতিক্রিয়া কিন্তু দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়। তোমরা যদি গল্পটি ভালো করে পড়ো দেখতে পাবে মৃত্যুঞ্জয় অফিসে গেল। অফিসে পৌঁছানোর পর কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাই তার মনের প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কি? মৃত্যুঞ্জয় বাড়ি থেকে যা খেয়ে গিয়েছিল সমস্ত খাবার সে অফিসের কল ঘরে উগলে দিয়ে এসছে, অর্থাৎ বমি করেছে। সমস্ত পেট থেকে সমস্ত খাবার বেরিয়ে গেছে। তার মন ভারাক্রান্ত হয়ে পড়েছে, তার মনে বেদনা জেগেছে। কিসের বেদনা? এই যে না খেতে পেয়ে একটা লোক তার সামনে মারা গেল, এই বেদনা। এতে মৃত্যুঞ্জয় ভাবছে এটা অন্যায় হচ্ছে, এতে তার পাপ হয়েছে, তাকে কিছু একটা করা দরকার। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মনে এই সংকল্প দৃঢ়বদ্ধ হচ্ছে। এই ভাবনাটিকে মৃত্যুঞ্জয় তার মনের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে, বাঁধছে, চারিদিক থেকে গুটিয়ে নিয়ে বাঁধছে। কিভাবে বাঁধছে? সেটাকে বেঁধে রাখছে এইভাবে, এই দুস্থ মানুষদের জন্য কিছু একটা করা দরকার। গল্পটি পড়লে তোমরা পাঠক, দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যদি গল্পটিকে গল্পের মতো করে পড়ো তাহলে তোমরা দেখতে পাবে যে এই গল্পে আলাদা রকমের একটা স্বাদ রয়েছে। বেঁচে থাকার একটা বীজ রয়েছে, বেঁচে থাকার একটা খাবার উপাদান রয়েছে এই গল্পটির মধ্যে। তাই তো মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের নাম রেখেছেন কে বাঁচায় আর কে বাঁচে। গল্পটির কাহিনী বয়নে আমরা দেখতে পাচ্ছি কি মৃত্যুঞ্জয় অফিসে গিয়েছে, তার মনের প্রতিক্রিয়া ব্যক্ত হয়ে গেছে। মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পের মধ্যে সেটা সুন্দর লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। তোমরা গল্পটি পাঠ করলে সেই জায়গাটা ধরতে পারবে। তারপরে আমরা গল্পে কি দেখতে পাচ্ছি? মৃত্যুঞ্জয়ের পাশাপাশি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের অফিসেই তার এক সমপদস্থ বন্ধু, শুধু বন্ধু বলা চলা ভুল, তার খুব বেস্ট ফ্রেন্ড আমরা বলি না, আমরা বেস্ট ফ্রেন্ড কে? তাহলে অফিসে নিখিলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে মৃত্যুঞ্জয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিখিল। তার মানে এই অফিসে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের যে প্রধান চরিত্র দুইজন তাদের পরিচয় ঘটালেন, মৃত্যুঞ্জয়, তারপরে অফিসের পাশের ঘর থেকে কে আসলো? নিখিল। তাহলে মৃত্যুঞ্জয় আর নিখিলের গল্পে এন্ট্রি হয়ে গেল। বলে না গল্পে প্রবেশ পথ, যেমন আমরা একটা সিনেমা দেখি, নায়ক দূর 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 করে দৌড়িয়ে যাচ্ছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট, বা কোনো একটা গান, বা সিঁড়ি থেকে লাফিয়ে লাফিয়ে নামছে, কোনো একটা ঘটনা, এমন একটা চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে যে সিনেমার সৃষ্টি হয়, সিনেমার স্টার্টিং পয়েন্ট হয়, ঠিক তেমনই এই গল্পের স্টার্টিং এইভাবে। এইবার কাহিনী শুরু হয়ে গেল। গল্পের স্টার্ট কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় করে দিলেন অনাহারে মৃত্যুর ঘটনা দিয়ে। এবার মৃত্যুঞ্জয় আর নিখিলের পরিচয় দেখালেন, গল্প স্টার্ট। এবার গল্পের ভিতরে মানিক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন এই মৃত্যুঞ্জয় আর নিখিলকে নিয়ে। মৃত্যুঞ্জয় নিখিলের সঙ্গে কথোপকথন করছেন। মৃত্যুঞ্জয়ের মনে এই ভাবনা চলে এসছে, এইবার এই অনাহার ক্লিষ্ট মানুষদের জন্য কিছু একটা করা দরকার। আজকের দিনে যদি আমি দাঁড়িয়ে দেখি, কোভিড-19 সমাজকে যারা ভালোবাসেন,
যারা মানুষের উপকার করতে চান সেই সকল মানুষদেরকে আমরা দেখছি বর্তমান আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে দুস্থ মানুষদের সাহায্য করছেন। ঠিক এই বিষয়টি আমরা কে বাঁচায় আর কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের মধ্যে লক্ষ্য করতে পারি। তাই তো মানিক বন্দ্যোপাধ্যায় দেখালেন, গল্পটি তোমরা যদি পাঠ করো কিছু দূর অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পাবে যে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয়কে দিয়ে দেখালেন যে মৃত্যুঞ্জয় তার অফিসে যে মাইনে পেয়েছে তার সমস্ত মাইনেটাই অর্থাৎ সম্পূর্ণ বেতনটাই সে কার হাতে তুলে দিচ্ছে? নিখিলের হাতে। কখন নিখিলের হাতে তুলে দিচ্ছে? নিখিল যখন 3টে জায়গাতে অর্থাৎ প্রতি মাসে নিখিল 3টে জায়গায় সাহায্য দেয়। নিখিলের মনে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর একটা ভাবনা চিন্তা আছে, যার প্রমাণ সে প্রত্যেক মাসে 3 জায়গায় সাহায্য দেয়। মৃত্যুঞ্জয় সেই সময় নিখিলের বাড়িতে এন্ট্রি মারে, অর্থাৎ প্রবেশ করলো মৃত্যুঞ্জয় নিখিলের বাড়িতে। তার হাতে তার সমস্ত মাইনেটা নিখিলের হাতে তুলে দিল। কেন তুলে দিল? মৃত্যুঞ্জয় অনাহার ক্লিষ্ট মানুষদের সাহায্য করার জন্য সে তার সম্পূর্ণ মাইনেটাই নিখিলের হাতে তুলে দিয়ে বলল যে এই টাকাটা কোন এক লঙ্গরখানায় দিয়ে আসতে বা এমন একটি জায়গাতে দিয়ে আসতে যেখান থেকে অনাহার ক্লিষ্ট মানুষ সাহায্য লাভ করতে পারে। একটা জিনিস ভাবনার বিষয়, এমন ভাবে মাতাল, এমন ভাবে পাগল, এমন ভাবে বুদ্ধিহীন হওয়া উচিত নয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাও পাই। মানুষকে সাহায্য করে ঠিক আছে, মানুষের প্রতি আমার দরদি মন উঠলে ওঠে ঠিক আছে, কিন্তু এই মৃত্যুঞ্জয়ের মতো এমন হওয়াটা উচিত নয়। এই শিক্ষাটাও আমরা এই গল্প থেকে পাই। মানুষকে সাহায্য করব কিন্তু নিজে সর্বনাশের পথে গিয়ে নয়। মানুষকে সাহায্য করব ঠিকই, পারিপার্শ্বিক অবস্থা বুঝে। একা কখনো সমাজকে ভালো করা যায় না। অনেক মানুষের সহযোগিতা ছাড়া কখনোই সমাজকে ভালো করা যায় না। একা ভালো করতে গেলে পাশে যদি কেউ না থাকে তাহলে নিজেকেই সেই বিপদের মধ্যে হাবুডুবু খেতে হয়, যার প্রমাণ এই মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কি করেছে? তার সে পরিবারের কথা ভাবলো না। এই গল্পটি তোমরা পাঠক, তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, গল্পটি পাঠ করলে এই বিষয়টা দেখতে পাবে যে মৃত্যুঞ্জয় অনাহার ক্লিষ্ট মানুষদের বাঁচাতে গিয়ে নিজেই অনাহার ক্লিষ্ট হয়ে পড়েছে। একটি চমৎকার বর্ণনা মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পটির মধ্যে তুলে ধরেছেন। মৃত্যুঞ্জয় সচ্ছল পরিবারের, মধ্যবিত্ত পরিবারের মানুষ মৃত্যুঞ্জয়। তার পরিবারে মানুষ রয়েছে। আমরা এই গল্পে জানতে পারি মৃত্যুঞ্জয়ের পরিবারে 9 জন সদস্য রয়েছে। মৃত্যুঞ্জয় কি করছে? প্রতি মাসে যে অফিস থেকে মাইনেটা পায় সে মাইনের টাকায় কিন্তু তার সমস্ত সংসারটা চলে না, সারা মাস চলে না, তাকে ধার করতে হয়। উল্টো গল্পটা পড়লে আমরা জানতে পারবো সেই মৃত্যুঞ্জয় নিজের পরিবারের কথা ভুলে গিয়ে অনাহার ক্লিষ্ট মানুষদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমরা দেখতে পাই কি ও কেমন পাগলের মতো ব্যবহার করছে, যে নিজের সমস্ত মাইনের টাকাই সে কোনো এক সাহায্যার্থে, কোনো এক ত্রাণ
বা আমরা বলতে পারি লঙ্গরখানায় নিখিলের কাছে দিয়েছে দান করে দেওয়ার জন্য, অথচ এদিকে তার যে বাড়িতে 9 জন লোক রয়েছে সেটা সে ভাবেনি। তার মানে এদিকে মৃত্যুঞ্জয় অনাহার ক্লিষ্ট মানুষদের বাজাচ্ছে, কিন্তু তার সংসারের দিকে ধ্যান দিচ্ছে না, তাতে লাভ কি? তাই তো আমরা গল্পের শেষে কি দেখতে পাচ্ছি, নিখিল অনেক চেষ্টা করেও মৃত্যুঞ্জয়কে বোঝাতে পারল না। মৃত্যুঞ্জয় তার সর্বস্ব দান করেও কিন্তু তার সেই কাজে সফল হতে পারল না। মৃত্যুঞ্জয় চেয়েছিল অনাহার ক্লিষ্ট মানুষদেরকে বাঁচাতে, কিন্তু সে কিন্তু বাঁচাতে পারল না, বরং সেই অনাহার হয়ে পড়ল, যারা আমরা গল্পের শেষে দেখতে পাবো। ধীরে ধীরে ওখানে পৌঁছাচ্ছি। এই গল্পটি তোমরা যদি গভীরভাবে একটু দেখো, ভালো করে যদি দেখো, তাহলে দেখতে পাবে এই গল্পে মৃত্যুঞ্জয় কিন্তু একজন শিক্ষিত লোক। তা নাহলে অফিসে কি করে চাকরি করে? তার মানে সে শিক্ষিত। একজন শিক্ষিত মানুষ তার স্বাভাবিক বুদ্ধি সে ভুলে গিয়েছে, তার স্বাভাবিক ভাবনায় লোপ পেয়েছে। এটা তার কখনো উচিত হতো না, উচিত হয়নি, এটা ভুল হয়েছে। এখান থেকে কিন্তু আমরা পাঠক, আমরা শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু শিক্ষা নিচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। যাই কিছু করি না কেন, একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে করতে হবে। সেই ভাবনায় পাগল হয়ে গিয়ে সেখানে ডুবতে গেলে নিজেকেই অথই জলে ডুবে যেতে হবে, যার প্রমাণ মৃত্যুঞ্জয়। এখানে কিন্তু আমাদের শিক্ষণীয় দিক, এখান থেকে কিন্তু আমরা শিখে নিব। মৃত্যুঞ্জয় কি করলো? অফিস থেকে বাড়িতে যাওয়ার পথে সে ঘন্টার পর ঘন্টা কি করত? অলিতে গলিতে ঘুরে বেড়াতো কলকাতার। অনাহার ক্লিষ্ট মানুষদের সংস্পর্শে যেত, তাদের সঙ্গে কথা বলতো। ধীরে ধীরে আমরা কি দেখতে পেলাম, যে মৃত্যুঞ্জয় এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সে নিজেই ওই অনাহার ক্লিষ্ট মানুষদের দলে নাম লিখিয়েছে। মৃত্যুঞ্জয় নিজেই ওদের সমকক্ষ হয়ে গেছে। মৃত্যুঞ্জয়ের স্বাভাবিক ভাবনা, স্বাভাবিক মানসিকতা লুপ্ত হয়েছে। তার সেই পর্যায়, অর্থাৎ মৃত্যুঞ্জয় কি ছিল সেই কথা ভুলে গিয়ে সে এখন কি হয়েছে? যাদের সাহায্য করতে আসছে, যাদের সাহায্য করার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে, সে তাদেরই দলে শেষ পর্যন্ত নাম লেখালো। মৃত্যুঞ্জয়, তাই আমরা গল্পের শেষে কি দেখতে পাই, যে মৃত্যুঞ্জয় হাতে বাটি নিয়ে সে অনাহার ক্লিষ্ট মানুষদের সঙ্গেই একই লাইনে দাঁড়িয়ে সেও খাবার ভিক্ষা করছে। কি একটি ট্র্যাজিক মুহূর্ত মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের এই শেষে একটা আবহ সৃষ্টি করেছে। যে মৃত্যুঞ্জয়, তোমরা ভালো করে ব্যাপারটা দেখো, যে মৃত্যুঞ্জয় অনাহার ক্লিষ্ট মানুষদের সাহায্য করার জন্য তার সমস্ত মাইনেটা নিখিলের হাতে দিয়েছে কোনো এক লঙ্গরখানায় দিয়ে দেওয়ার জন্য, সেই মৃত্যুঞ্জয় আজ কি হয়েছে? সর্বস্ব হারিয়ে পাগল হয়েছে, পাগল হয়ে গিয়েছে। তার প্রমাণ কি? হাতে একটা বাটি নিয়ে সেই অনাহার ক্লিষ্ট মানুষদের মতো একই সারিতে দাঁড়িয়ে সে খিচুড়ি ভিক্ষা চাইছে। এর থেকে করুণ ট্র্যাজেডি আর হতে পারে? মৃত্যুঞ্জয়ের পরিধানে এবার কি থাকে?
মৃত্যুঞ্জয়ের গায়ে কি দেখা যায়? ময়লা। রাস্তা দিয়ে যেমন পাগল আমরা রাস্তা দিয়ে যখন দেখি, বাস্তব যেগুলো উদাহরণ, আমরা রাস্তা দিয়ে যখন যাই, যখন ছিঁড়া কাপড় জামা কাপড় পরা পাগল দেখি, ধুলো মাটি মাখা পাগল, ঠিক সেই রকমই হয়ে পড়েছে একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, শিক্ষিত মানুষ মৃত্যুঞ্জয়। সে ওই পাগলের ন্যায় হয়ে পড়েছে। তাই তো মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পের শেষে কি বললেন, একটু লাইন পড়ে তোমাদের শোনাচ্ছি, দেখো। মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন গল্পের একদম শেষে, গল্প একদম শেষ, কি বলছে? তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে, আর কারাকারি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের নামকরণ কি করেছেন? কে বাঁচায় আর কে বাঁচে। গল্পের যে নামকরণ সার্থক হয়েছে তা কিন্তু এই লাইনটির মধ্য দিয়েই সার্থক হয়েছে। গল্পের নামকরণ কে বাঁচায় আর কে বাঁচে। মৃত্যুঞ্জয় বাঁচাতে গিয়েছিল কাদের? অনাহারক্লিষ্ট মানুষদের, ফুটপাতে ঘুরে বেড়ানো মানুষদের বাঁচাতে গিয়েছিল, যারা ফুটপাত দিয়ে ঘুরে বেড়ায়, খেতে পায় না, অনাহারে মারা যায়। সেই তাদেরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত গল্পের শেষে মানিক বন্দ্যোপাধ্যায় কি দেখালেন? যে বাঁচাতে গিয়েছে সেই ফুটপাতবাসী হয়ে পড়েছে। যে ফুটপাথবাসীদের বাঁচাতে গিয়েছে মৃত্যুঞ্জয়, সেই মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? সে নিজেই ফুটপাথবাসী হয়ে পড়েছে। গল্পের নামকরণ কেন সার্থক হবে না? এখানেই গল্পের নামকরণটি সার্থক। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের আগামী 2021 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য কিন্তু এই কে বাঁচায় আর কে বাঁচে এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি তোমরা ঠিকমতো পড়বে। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে এবং এই গল্পের মধ্যে এমন কোনো শক্ত কথা নেই, কঠিন শব্দ নেই যা আমরা বুঝতে পারবো না। গল্পের মধ্যে সমস্ত যতগুলো শব্দ রয়েছে, সমস্ত শব্দ কিন্তু আমাদের পরিচিত শব্দ। সমস্ত শব্দের মানে কিন্তু আমরা জানি। তবে এই পরিচিত শব্দ দিয়েই একটা সুন্দর একটি শিল্পময় আবহ তৈরি করাই হচ্ছে একজন শিল্পীর, দক্ষ শিল্পীর আসল কাজ, যার প্রমাণ কে বাঁচায় আর কে বাঁচে। গল্পটি তোমরা ভালোভাবে পড়ো। আমি পরবর্তী ভিডিওতে এই গল্পের উপরে বেশ কয়েকটি টপিক, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থাকো, আর এই কোভিড-19 থেকে নিজেকে যত্ন করে গুছিয়ে আগলিয়ে রেখে সামনে ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। ভালো থেকো।